বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটা শুনলেই আমাদের মাথায় আসে সব গুরুগম্ভীর উপন্যাসের কথা। চন্দ্রশেখর, আনন্দমঠ কিংবা রাজসিংহ উপন্যাসের কথা। কিন্তু এই বঙ্কিমচন্দ্রই যে এক বলা যেতে পারে হাস্য ব্যঙ্গের আড়ালে একটা অসামান্য প্রবন্ধ গ্রন্থ রচনা করে ফেলেছেন, তা কি আমাদের খেয়ালে আছে? নেই হয়তো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর এর অন্তর্গত বিড়াল প্রবন্ধটি আমাদের আজকের পাঠ্য। এই বিড়াল প্রবন্ধটি কি নিছক একটি হাস্যব্যঙ্গাত্মক গল্প, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে কোনো গভীর ব্যঞ্জনাময় এক দিক? এই গ্রন্থের আলোচ্য প্রবন্ধটি মধ্যে কেবলমাত্র কি বিড়াল এবং একজন আফিমখোর বৃদ্ধের সামান্য কথোপকথন লুকিয়ে রয়েছে, নাকি এক চিরকালীন দ্বন্দ্ব, শোষিত এবং শোষকের এক চিরকালীন সংঘাত লুকিয়ে রয়েছে এই বিড়াল নামক প্রবন্ধের মধ্যে? এই প্রবন্ধের মধ্যে কেবলই কি আলোচনা হয়েছে শুধুমাত্র হাস্য ব্যঙ্গ বা রঙ্গব্যঙ্গের আলোচনা, নাকি সমাজকে শ্লেষাত্মক ভঙ্গিতে এখানে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে? কেনই বা এই প্রবন্ধকে বাংলা সাহিত্যের প্রথম সাম্যবাদী চেতনার প্রবন্ধ বলা হয়ে থাকে? অথবা বলতে পারি, কেনই বা বিড়াল এমন উক্তি করেছিল, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? অথবা আরো একটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে, কেন বিড়াল এখানে সাধু এবং চোরের প্রসঙ্গ টেনেছেন? এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল হয়ে রয়েছে বিড়াল নামক প্রবন্ধের মধ্যে দিয়ে, আজকে আমরা সেই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। এই প্রবন্ধটি যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের বাংলা প্রবন্ধ হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছে, তেমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সিলেবাসেও কিন্তু এই প্রবন্ধটা অন্তর্ভুক্ত হয়েছে। আজকে এই প্রবন্ধটা পাঠ করলে তোমরা বুঝে যাবে সমাজের কোন দিকটিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা ব্যঙ্গাত্মক বা শ্লেষাত্মক ভূমিকায় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং ভিডিওটার মূল নির্যাস বুঝতে সক্ষম হও। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা হাইপ করতেও ভুলবে না। এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে চলো নির্দ্বিধায় এই প্রবন্ধটির মূল আলোচনায় শুরু করব। তার আগে ছোট্ট একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি। এই যে প্রবন্ধ গ্রন্থ কমলাকান্তের দপ্তর, এখানে কমলাকান্ত বলতে আসলে বঙ্কিমচন্দ্র নিজেকেই বুঝিয়েছেন। বঙ্কিমচন্দ্রের যে সমস্ত সদ্গুণ রয়েছে, বঙ্কিমচন্দ্র সেই সমস্ত সদ্গুণেরই বিপরীত সত্তা বা নির্গুণ দিয়ে কমলাকান্তকে সাজিয়েছেন তিনি। আমরা জানি বঙ্কিমচন্দ্র কমলাকান্তের বা কমলাকান্ত ছদ্মনাম নিয়ে বিশেষ করে লেখালেখি করেছেন। এই কমলাকান্ত বঙ্কিমচন্দ্রেরই বিপরীত সত্তা। যে কমলাকান্তের মধ্যে আমরা বঙ্কিমচন্দ্রের বিভিন্ন নির্গুণ, যেমন নেশা ভাঙ করা, খামখেয়ালিপনা, সংসারের প্রতি উদাসীন থাকা এবং সারাদিন বলা যেতে পারে অলসভাবে জীবনযাপন করা, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই। কিন্তু তার মধ্যে একটা বিশেষ গভীর তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, যখন সে আফিম সেবন করে বা নেশা করে, তখন সে যেন দিব্য দৃষ্টি, দিব্য কর্ণপ্রাপ্ত হয়ে সমাজের নানা দিকগুলোকে তার সামনে সে তুলে ধরে এবং চিন্তাধারায় সে ভাবিত হয়। এভাবেই একবার সাক্ষাৎ হয় তার সাথে এক বিড়ালের সঙ্গে, এবং বিড়াল তাকে সমাজের শোষিত এবং নিপীড়িত শ্রেণীর প্রতিনিধি হয়ে এখানে যে যে কথাগুলি বলেছে, সেগুলো কিন্তু নিতান্তই আমাদের কাছে কোনো বলা যেতে পারে সাধারণ কথা নয়। প্রবন্ধের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে এখানে প্রাবন্ধিক কোনো প্রকার ছলা কলা বা বলা যেতে পারে কল্পনার আশ্রয় নেবেন না। সামাজিক যে কোনো প্রবন্ধের মধ্যে বা যে কোনো প্রকার প্রবন্ধের মধ্যে আমরা দেখতে পাই প্রাবন্ধিক তার যুক্তিনিষ্ঠ মানবতাবাদী কথাই তুলে ধরেছেন। প্রবন্ধের মূল বৈশিষ্ট্য যেটা বলছে, যে প্রবন্ধের মধ্যে যা কিছু প্রাবন্ধিক বক্তব্য প্রকাশ করবেন, সে সবটাই হবে কিন্তু যুক্তিনিষ্ঠ এবং তথ্য নির্ভর। এখানে কল্পনার কোনো আশ্রয় নেই। তাই এই যে প্রবন্ধটা আমরা পাঠ করতে চলেছি, এখানেও দেখব কমলাকান্ত কিংবা বিড়াল যে সকল উক্তিগুলি করছে, সেগুলোর মধ্যে কিন্তু কোনো কল্পনার আশ্রয় নেই। তা পুরোপুরি বাস্তবনিষ্ঠ এবং সত্যি কথাই তারা বলছে, তার মধ্যে যুক্তি রয়েছে, তথ্য রয়েছে। এভাবেই প্রবন্ধটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো এই প্রবন্ধের একটা অন্য মোড়, অন্য একটা দিক রয়েছে। তাহলে চলো মূল আলোচনার দিকে শুরু করা যাক। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। দেওয়ালের উপর চঞ্চল ছায়া
প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই। এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল ম্যাও। প্রথম প্যারাটায় দেখো বলা হচ্ছে আমি শয়নগৃহে, শয়নগৃহে মানে কি শোবার ঘরে, চারপাই অর্থাৎ চারটি পাওয়ালা খাট বা খাটিয়া বলতে পারি, বসিয়া হুকা হাতে, হুকা জিনিসটা কি তোমরা চেনো অনেকটা, তামাকের যে ধূমপানের জন্য নলযুক্ত নারকেলের খোলের যে পাত্র বিশেষ থাকে তাকে হুকা বলে, সেটা হাতে নিয়ে কমলাকান্ত ঝিমোচ্ছিলেন। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। মিটমিট মানে কি খুব অল্প করে ঘরের ভেতর একটা অল্প আলো জ্বলছে। দেওয়ালের ওপর চঞ্চল ছায়া, চঞ্চল ছায়া মানে কি খুব নড়ছে যে ছায়াটা, স্থির নয় অস্থির ছায়া, প্রেতবৎ অর্থাৎ প্রেতের মতো নাচানাচি করছে। আহার অর্থাৎ খাবার এখনো প্রস্তুত হয়নি, এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে অর্থাৎ চোখ বুজে আমি ভাবিতেছিলুম, কমলাকান্ত ভাবছেন আমি যদি নেপোলিয়ান হইতাম। নেপোলিয়ানকে, সেই নেপোলিয়ান হচ্ছেন বিখ্যাত ফরাসি সম্রাট এবং যোদ্ধা একজন, তবে ওয়াটারলু জিতিতে পারিতেন কিনা। এবার ওয়াটারলু বিষয়টা কি? ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামের একটি বিশেষ স্থান। এই ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ানকেই আমরা কোথায় নির্বাসিত হতে দেখেছিলাম মনে আছে? সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। তো সেই ওয়াটারলু তিনি জিততে পারতেন কিনা এমন ভাবছেন, অর্থাৎ কমলাকান্ত নিজেকে এখন নেপোলিয়ান বলে কল্পনা করছেন। এমতো সময় একটু শব্দ হইল, এমতো সময় মানে হচ্ছে ঠিক সেই সময় পাশ থেকে হঠাৎ একটা শব্দ আসলো, ম্যাও, একটি বিড়ালের ডাকের শব্দ। চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না, চেয়ে দেখলাম আশেপাশে কিছু, কিন্তু সেভাবে কিছু বুঝতে পারলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। ওয়েলিংটনকে এখানে ডিউক অফ ওয়েলিংটন অর্থাৎ আর্থার ওয়েলিসলিকে বোঝানো হয়েছে। ওয়েলিংটনের প্রথম ডিউক অর্থাৎ আর্থার ওয়েলিসলিকে আমরা এখানে বুঝতে পারছি বলা হয়েছে 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্টকে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত করার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। কিন্তু এর আগেও 1808 খ্রিস্টাব্দে পেনিনসুলার যুদ্ধে ব্রিটিশ, স্প্যানিশ এবং পর্তুগিজ সম্মিলিত বাহিনীর নেতৃত্ব দিয়ে তিনি ফরাসি বাহিনীকেও পরাজিত করেছেন। ওয়াটারলুর যুদ্ধের পরবর্তীকালে 1834 খ্রিস্টাব্দে ওয়েলিংটনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে চাওয়া হলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। পরবর্তীতে তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তো এখানে সেই ওয়েলিংটন বা ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়েলেসলির কথাই বলা হচ্ছে। এখন তো কমলাকান্ত নিশাতুর, সেই নিশাতুর অবস্থাতেই কমলাকান্ত এসব আজগুবি গালগল্প নিজের মনের মধ্যে কল্পনা করছেন। যেন মনে হচ্ছে এই যে পাশ থেকে আসা বিড়ালের শব্দ যেটা পাওয়া গেল, বিড়ালের ডাক, সেটাকে তিনি মনে করছেন ডিউক অফ ওয়েলিংটন যেন হঠাৎ করে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছেন। বিড়ালত্ব প্রাপ্ত মানে কি হয়, যেন বিড়াল হয়ে তার কাছে কি ভিক্ষা করতে এসেছে? আফিঙ্গ অর্থাৎ আফিম, বা মূলত যেটা হয়ে থাকে, যেটা আমরা বলে থাকি না পোস্তদানা, পোস্তদানার ফুল থেকে যে নেশাবস্তু তৈরি হয় সেটাকে আফিং বা আফিম বলা হয়ে থাকে। তো কমলাকান্ত মনে করছেন ডিউক অফ ওয়েলিংটন যেন তার কাছে আফিম ভিক্ষা করতে এসেছেন বিড়ালের ছদ্মবেশে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হইয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। তো ইতিমধ্যেই কঠোরভাবে তিনি হয়তো কমলাকান্ত ভাবলেন যে বলবেন যে দেখো ডিউক, তোমাকে ইতিমধ্যেই অনেকটা পুরস্কার দেওয়া হয়েছে, তো এক্ষণে আর তোমাকে এর থেকে বেশি কিছু দেওয়া যাবে না, অর্থাৎ তুমি যে আমার কাছে আফিম ভিক্ষা করতে এসেছো আমি তা দিতে পারবো না। বিশেষ অপরিমিত অর্থাৎ খুব বেশি লোভ কিন্তু ভালো নয়, তুমি ইতিমধ্যেই ওয়াটারলুর যুদ্ধ জয় করেছো, এর থেকে বেশি আর কি চাইছো? এখন আমি আফিমের নেশায় ডুবে আছি, তুমি আমার কাছ থেকে আফিম নিতে এসেছো? ডিউক বলিল ম্যাও। হঠাৎ করে আবার ডিউক বলে উঠছে ম্যাও শব্দটি উচ্চারণ করছে। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার জারো। তখন তিনি ভালো করে চোখটা বিস্ফারিত করে বড় বড় করে দেখলেন যে এ তো ওয়েলিংটন নয়, এ তো একটি ক্ষুদ্র মার জারো অর্থাৎ বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। প্রসন্ন হচ্ছেন গোয়ালিনী। কমলাকান্তের দপ্তরের এরকম বহু যে প্রবন্ধ গ্রন্থ রয়েছে তার মধ্যে থেকে আমরা এই প্রসন্ন গোয়ালিনীকে কিন্তু প্রায়ই পাই। তো সেই প্রসন্ন গোয়ালিনী
তার জন্য অর্থাৎ কমলাকান্তের জন্য যে উষ্ণ গরম দুধটুকু রেখে গিয়েছিলেন রাত্রের খাবারের পরে তিনি খাবেন, সেটাই সে নিঃশেষ করেছে, অর্থাৎ পুরোটাই খেয়ে নিয়ে সেইটি উদারসাৎ করিয়াছে, অর্থাৎ ভক্ষণ বা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে শেষ করেছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। কমলাকান্ত বলছে, আমি তখন নিজের কল্পনায় আফিমের নেশায় ওয়াটারলুর যুদ্ধে ব্যূহ অর্থাৎ যুদ্ধের জন্য কৌশল সহকারে যে সৈন্য বিন্যাস করব, সেই সৈন্য বিন্যাস কেমন হবে সেটা নিয়ে ব্যস্ত রয়েছি। এতটা ভেবে দেখেনি যে ইতিমধ্যে একটি বিড়াল এসে আমার দুধটুকুনি খেয়ে গিয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর সুরে বলিতেছেন, ম্যাও। ইতিমধ্যেই সেই বিড়ালটি নির্জল দুধ, মানে কি ভেজালহীন, জল মেশানো নেই এমন দুধ পান করিয়ে পরিতৃপ্ত হয়েছে, এবং সে যে কত পরিতৃপ্ত হয়ে মনের সুখ জাহির করবে সেই জন্যই সে ম্যাও ম্যাও করে ডাকছে। বলিতে পারি না বুঝি তাহার মধ্যেও একটু ব্যঙ্গ ছিল। কমলাকান্ত বলছেন যে মনে হয় তার মধ্যে একটু ব্যঙ্গই ছিল, আমাকে হয়তো ঠাট্টা তামাশা করেই এরকম বলছেন। বুঝি মার্জারও মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই। তখন কমলাকান্ত মনে করছেন যে বিড়াল বুঝি আমার দিকে হেসে ঠাট্টাই করছে এবং একটি প্রবাদ বাক্য আওড়াচ্ছে যে দেখো, কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই, তোমার জন্য রাখা দুধটা দেখো আমি উদরাসাৎ করেছি, আমি খেয়ে নিয়েছি, অর্থাৎ তুমি বিল ছেচে ছেচে মরছো আর আমি কই খাচ্ছি। এখানে সমাজের একটা বিশেষ দিককে ইঙ্গিত করা হয়েছে, যে সমাজের নিম্নবিত্ত হতদরিদ্র শ্রেণীর মানুষেরা সারা জীবন পরিশ্রম করে চলে এবং সেই পরিশ্রমের ভাগিদার কারা হয় না, উচ্চবিত্ত বড়লোক মানুষেরা, জমিদার সম্প্রদায়রা। এখানে সেই প্রবাদ বাক্যটির অবতারণা করে বিড়াল নিজেকে যেন সেই উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ মনে করছে। বিড়াল বলছে, দেখো তোমার জন্য রাখা দুধটি আমি কিন্তু খেয়ে গেলাম, কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই, তুমি বিল ছেচে ছেচে মরছো ওইদিকে, আর আমি তোমার জন্য রাখা দুধটি খেয়ে নিলাম, কই খেয়ে নিলাম। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। তখন বুঝি বিড়াল এমন শব্দ বলছে, ম্যাও ম্যাও করছে, কমলাকান্তের মনে হচ্ছে যেন বিড়ালের এর মধ্যে একটু মন বোঝবার অভিপ্রায় বা বলা যেতে পারে ইচ্ছে ছিল। এখানে এর মধ্যে থেকে বিড়াল কিছু মন বুঝবার কথা সে ম্যাও ম্যাও করে বলছিল। বুঝি বিড়ালের মনের ভাবের মধ্যে যেন এমন ভাব চলছে, দেখো তোমার দুগ্ধ রাখা, সেটা তোমার জন্য রাখা দুগ্ধটা তো এখন খেয়ে বসে আছি, বলো এখন কি করবে তুমি। বিড়াল যেন এরকম উপহাস করছে, নেশাতুর কমলাকান্ত এটা মনে করছে। আসলে কমলাকান্ত সাধারণ একজন এমন ব্যক্তি, যে ব্যক্তি সাধারণভাবে বলা যেতে পারে যখন নেশায় আচ্ছন্ন থাকে না তখন সমাজের বিভিন্ন দিকগুলোকে তার চোখে পড়ে না, কিন্তু যখন সে আফিমের নেশায় বুঁদ হয় তখন কমলাকান্ত সমাজের এই সমস্ত দিকগুলোকে প্রত্যক্ষ করতে পারেন। আরও একটা কথা বলে রাখি যেটা তোমাদের জানানো হয়নি, যে কমলাকান্তের দপ্তর একটি বিখ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ গ্রন্থ। এই গ্রন্থটি সর্বপ্রথম 1281 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটা কমলাকান্তের দপ্তরের অন্তর্ভুক্ত হয়েছে এবং এটি কমলাকান্তের দপ্তরের ত্রয়োদশ অর্থাৎ 13 সংখ্যক প্রবন্ধ রচনা, এটা মাথায় রাখবে। শর্ট প্রশ্নের জন্য এটা তোমাদের গুরুত্বপূর্ণ। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তখন কমলাকান্ত ভাবছেন, না ঠিক কথাই তো বলেছেন, বিড়াল যে এখন বলছে যে তোমার তো দুধ খাইয়া বসিয়া আছি, বলো কি এখন। কমলাকান্ত মনে মনে ভাবছেন, না কি বলি বলো তো তাহলে, দুধ তো আমারও নয়, আমার বাবারও নয়, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন, মঙ্গলা মানে মঙ্গলা গাভী, সেই গাভীটির কথা বলছে যার দুধ প্রকৃতপক্ষে সেটা, দুহিয়াছে প্রসন্ন, দুধ দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে কার অধিকার, সে দুগ্ধে আমারও অধিকার নাই, তার অধিকার নাই, তাহলে বিড়ালেরও যাই, অর্থাৎ সেই দুগ্ধে কমলাকান্তেরও যে অধিকার, বিড়ালেরও তাই অধিকার, সুতরাং রাগ করিতে পারি না। অর্থাৎ কমলাকান্ত মোটেই রাগ করতে পারেন না বিড়াল যে দুধ খেয়ে নিয়েছেন এবং বিড়াল যে তাকে ব্যঙ্গ করে বলছে এখন তো তোমার দুধ খেয়ে নিয়েছি, বলো কি। তবে চিরাগত একটি প্রথা আছে, চিরাগত মানে কি বহুদিন ধরে চলে আসা এমন একটি প্রথা রয়েছে, বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। অর্থাৎ কি, বিড়াল যদি দুধ খেয়ে যায় তাহলে বিড়ালকে কি করতে হবে, মেরে তাড়াতে হবে। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে।
কিন্তু সেই প্রথার যদি অবমাননা করি আমি তো তাহলে মনুষ্যকুলে কুলাঙ্গার, মনুষ্যকুল মানে কি মানুষের জাতিতে কুলাঙ্গার অর্থাৎ বংশের কলঙ্ক বলে বিবেচিত হব। সেটাও করা যাবে না, সেটাও বাঞ্ছনীয় নহে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, কিংবা এই মার্জারি অর্থাৎ স্ত্রী বিড়ালের কথা বলছে, মার্জারও মানে হচ্ছে বিড়াল, স্ত্রী বিড়ালকে মার্জারি বা বিড়ালি বলা হচ্ছে। কমলাকান্ত মনে করছেন কিংবা এই বিড়ালি যদি তার স্বজাতি মণ্ডল তার নিজেদের লোকের মধ্যে, নিজের জাতের মধ্যে গিয়ে কমলাকান্তকে কুলাঙ্গার বা বংশের কলঙ্ক বা কাপুরুষ বলে ব্যাখ্যা করে বা বলা যেতে পারে ঠাট্টা করে, তখন অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। তাই ঠিক করলেন যে পুরুষের মতনই আচরণটা করবেন, এটাই করা উচিত, সাধারণ মানুষ যেমন আচরণ করে। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেকক্ষণ অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। তো এটা ভেবে অনেকক্ষণ পর কি করলাম না, কমলাকান্ত সকাতর চিত্তে অর্থাৎ দুঃখিত মনে যে আমার তো দুধ খেয়ে নিয়েছো, দাঁড়াও তোমাকে আমার দেখাচ্ছি এবার কি মজা, অনেক অনুসন্ধানে খুঁজে একটি ভগ্ন যষ্টি অর্থাৎ ভাঙা লাঠি জোগাড় করে সগর্বে একদম গর্বের সাথে মার্জারির দিকে ধাবমান অর্থাৎ মার্জারিকে তাড়া করল। মার্জারি কমলাকান্তকে চিনিত, এই বিড়ালটি কমলাকান্তকে ভালোই চেনে, মানে মাঝে মাঝে এসেছে প্রায় কমলাকান্তের বাড়িতে, কমলাকান্তকে প্রত্যক্ষ করেছে, কমলাকান্তের আচার ব্যবহার সম্পর্কে এই বিড়াল পুরোপুরি জানে। সে যে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না, এবং যেহেতু কমলাকান্তকে চিনত বিড়ালটি, তাই কোনো সেই হাতে থাকা লাঠিটি দেখেও সে কোনো রীতিমতো বলা যেতে পারে কোনো ভ্রুক্ষেপে নেই, কোনো পাত্তাই দিল না সোজা কথায়। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। তারপর কমলাকান্তের দিকে একটু মুখ তুলে হাই তুলে সরে বসল একদিকে, যেন কমলাকান্ত তাকে সত্যি আদতে মারবেই না, সেটাও জানে। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। এবার প্রশ্নটা বুঝতে পারলেন কমলাকান্ত। তখন তিনি সেই যষ্টি অর্থাৎ লাঠি পরিত্যাগ করে আবার এসে খাটিয়ার ওপর বসেছেন। তখন দিব্যকর্ণ অর্থাৎ কি ভগবানের দেওয়া শোনার ক্ষমতা প্রাপ্ত হয়ে মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। কমলাকান্ত এবার যেন এই ম্যাও শব্দের প্রকৃত অর্থ কি, এতক্ষণ যে বিড়াল ম্যাও ম্যাও করছে এটা এখন ভালো করে বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারলেন? দিব্যকর্ণ অর্থাৎ ভগবানের দেওয়া শোনার ক্ষমতা যখন তার লাভ করলেন, কাল্পনিকভাবে বা আফিমের নেশায় যখন তিনি এগুলো বুঝতে পারছেন, তখন তিনি বিড়ালের সমস্ত কথা এবার বুঝতে পারবেন। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এই সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নয়? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো তাহা আমি বহু অনুসন্ধানেও পাইলাম না। যেন বিড়াল বলছে যে মারপিট কেন? একটু শান্ত হয়ে বসে এই চিন্তাটা, কথাটা ভাবো তো, যে তোমরা এই সংসারের সমস্ত ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস কেনই তোমরা খাবে, আমরা পাইব না কেন? তোমরা মানুষ, আমরা বিড়াল, প্রভেদ অর্থাৎ পার্থক্য কি? তোমাদের ক্ষুধ পিপাসা অর্থাৎ ক্ষুধা তৃষ্ণা আছে, তা বলে কি আমাদের নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে অর্থাৎ নীতি মেনে আমাকে ঠ্যাঙা লাঠি অর্থাৎ লাঠি নিয়ে মারতে আসো বলো তো? তাহা আমি বহু অনুসন্ধানে অর্থাৎ বহু খোঁজাখুঁজি করেও তোমাদের শাস্ত্রশাস্ত্র খুঁজে পেলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। তখন বিড়ালটি বলছে, শোনো, আমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করো তোমরা, তাহলেই কিন্তু তোমরা দেখবে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবে। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। বিড়ালটি বলছে, দেখো, বিজ্ঞ চতুষ্পদ, সে নিজেকে বলছে এই জ্ঞানী চতুষ্পদ অর্থাৎ 4টি পাযুক্ত প্রাণীর কাছ থেকে জ্ঞান নেওয়া ছাড়া তোমাদের জ্ঞানের উন্নতির অন্য কোনো উপায় নেই। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ, এবং তোমাদের বিদ্যালয় দেখে আজকাল যা ভাবে পড়াশোনা চলছে, তাহলে তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কেন বলছি যে আমাদের কাছ থেকে কেন বিদ্যা গ্রহণ করো, জ্ঞান গ্রহণ করো। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? বিড়াল বলছে, পরোপকারী পরম ধর্ম। বিড়াল তখন উপদেশ দিচ্ছে, দেখো শয্যাশায়ী মনুষ্য, শয্যাশায়ী মানে কি? যে শুয়ে রয়েছে, সারাদিন শুয়ে বসে দিন কাটায়, সেই শয্যাশায়ী মনুষ্যকে অর্থাৎ কমলাকান্তকে ব্যঙ্গ করে বলছে, হে শয্যাশায়ী মনুষ্য, জানো ধর্ম কি? প্রকৃত ধর্ম কাকে বলে? বিড়াল বলছে, পরোপকারী পরম ধর্ম, অর্থাৎ পরের উপকার করাই হচ্ছে প্রকৃত ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকারী সিদ্ধ হইল।
দেখো, তোমার জন্য রাখা যে দুধটুকু সংগৃহীত হয়েছিল সেটা আমি খেয়ে আমার খুব তৃপ্তি হয়েছে, আমার অনেক উপকার হয়েছে। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী, অর্থাৎ এই যে পরোপকার পরম ধর্ম, সেই পরম ধর্মের আজকে তুমি ফলভাগী হলে। তোমার দুধ, তোমার জন্য রাখা দুধটা আমি খেয়ে নিলাম, তুমি কি করলে? পরের উপকার করলে, আমার উপকার করলে, অর্থাৎ পরোপকার যে পরম ধর্ম, সেই পরম ধর্মের ভাগীদার হলে তুমি আজকে। আমি চুরিই করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, আমি তোমার ধর্মের মূল বা আসল কারণ। এই যে আজকে তুমি ধর্ম সঞ্চয় করলে, প্রকৃতপক্ষে পরোপকার পরম ধর্ম এটা বুঝতে পারলে, এর যে মূল কারণ সেটা তো আমি। অতএব আমাকে প্রহার না করি আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। তাই বলছে আমাকে প্রহার বা মার না দিয়ে তুমি আমাকে প্রশংসা করো, কারণ আমি তোমার ধর্মের সহায়, আজকে তোমার ধর্মের মূল কারণ আমি। তখন বিড়ালটি বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? বিড়াল বলছে, দেখো আমি চোর, আমি মানলাম, চুরি করেই খেয়েছি, কিন্তু আমি কি সাধ করে চুরি করেছি বা চোর হয়েছি? খাইতে পাইলে কি কেউ চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। বিড়াল বলছে, দেখো খাইতে পাইলে কি কেউ চোর হয়? যদি কেউ খেতে পায় তাহলে কি কেউ চুরি করে? যারা বড় বড় সাধু চোরের নামে বাবারে শিহরিয়া ওঠেন, চমকে ওঠেন, তারা অনেক চোরের অপেক্ষাও বেশি অধার্মিক, কারণ তার থেকে অনেক অধর্মের কাজ তারা করেন। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, তাদের চুরি করার প্রয়োজন নেই তাই তারা চুরি করেন না। কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই তো চোর চুরি করে। বিড়াল বলছে, তাহাদের প্রয়োজনাতীত, অর্থাৎ প্রয়োজনের অতীত বেশি, মানে প্রয়োজনের বেশি ধন তাদের রয়েছে, তা সত্ত্বেও তারা কি করে না, চোরের দিকে একটু মুখ তুলে চায় না, যে সমাজের এই সমস্ত মানুষদেরকে দিয়ে দিই, তাদের এই ধনটা আমার কাছে উদ্বৃত্ত বা বেশি রয়েছে, তাদের মধ্যে বিলিয়ে দিই, দান করে দিই। আসলে আমাদের বুঝতে হবে এখানে বিড়াল হচ্ছে সমাজের সেই নিম্নবৃত্ত শোষিত সমাজের হতদরিদ্র শ্রেণীর প্রতিনিধি, যে তার অধিকার প্রতিষ্ঠার বা দাবি প্রতিষ্ঠার কথা এখানে জানাতে এসেছে। আসলে তৎকালীন সময়ে একটা কৃত্রিম অর্থাভাব, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে কিছু সম্প্রদায়ের মানুষ নিজেদের আখের বা বলা যেতে পারে জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিল, এবং এর ফলটা সমাজের হতদরিদ্র, সমাজের শোষিত শ্রমজীবী মানুষের উপর খুব বাজেভাবে পড়ছিল। তাদের কাছ থেকে তাদেরই প্রাপ্য জিনিসটা কেড়ে নিয়ে তাদেরকে বঞ্চিত করছিল সমাজেরই উচ্চবিত্ত মানুষেরা। তারা পরিশ্রম করছে কিন্তু বেগার শ্রমের জন্য তারা কোনো টাকাই পাচ্ছে না, সংসার চালানোর আহারের মতো কোনো দ্রব্যই তারা সঞ্চয় করতে পারছে না। তাদের সমস্ত কিছু কুক্ষিগত করছে, জোগাড় করে নিচ্ছে কারা? সেই সমস্ত উচ্চবিত্ত ধর্মের বা বলা যেতে পারে সম্প্রদায়ের উঁচু মানুষেরা। বিড়াল সেই নিচু সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হয়েছে এখানে, এবং কমলাকান্ত সেই উচ্চবিত্ত সম্প্রদায়ের শোষক সম্প্রদায়ের প্রতিনিধি এখানে। বিড়াল তার অধিকারের কথাগুলো, দাবিগুলো আমাদের সামনে প্রতিস্থাপন করছে। সে বলছে, তুমি দেখো প্রবন্ধের যেটা বৈশিষ্ট্য, যুক্তি এবং তথ্য প্রত্যেকটা এখানে রয়েছে। বিড়ালের কথাগুলোর মধ্যে অবশ্যই তুমি যুক্তি বুঝতে পারছো। বিড়াল বলছে, অধর্ম চোরের নহে, যে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনের। বিড়াল বলছে, অধর্ম চোরের নয়, সে প্রকৃত অধার্মিক নয়। চোর যে চুরি করছে তার মূল কারণ কি? সেই অধার্মিক কৃপণ ব্যক্তি, যে কিপ্টে, যে কৃপণ, যে নিজের কাছে জিনিসপত্র কুক্ষিগত করে রাখছে, তার কারণেই তো চোর চুরি করছে, যাতে সে তার অধিকারটা বুঝে নিতে পারে। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শতগুণে দোষী। বিড়াল বলছে, চোর দোষী সেটা মানলাম, কিন্তু কৃপণ কিপ্টে ধনী তার থেকেও তদাপেক্ষা শতগুণে 100 গুণে বেশি দোষী। চোরের দণ্ড হয়, কিন্তু চুরির যে মূল কারণ কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? বিড়াল বলছে, চোরের দণ্ড হয় বা শাস্তি হয় ঠিক আছে, কিন্তু চুরি যার কারণে হয়, চোর চুরি করে যার কারণে, সেই মূল কৃপণ ধনীর কেন সাজা বা শাস্তি বা দণ্ড হয় না? বিড়াল প্রশ্ন করছে। দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তখন বলছে, দেখো আমি এ ডালে ও ডালে, এ বাড়ির পাঁচিলে ও বাড়ির পাঁচিলে ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াই সামান্য দুটো খাবারের জন্য। তোমরা মাছ মাংস খাও, সেই কাটাগুলো কোথায় ফেলে দাও? নর্দমায় ফেলে দাও, জলে ফেলে দাও, নষ্ট করো। একবার তো আমাদের দেখে দাও না। আমরা তো ভাত, মুঠো মুঠো মাংস, ভাত, মাছ চাইনি, সামান্য কাটাটুকু চেয়েছি, উদ্বৃত্ত যেটুকুনি আমাদের পাও না সেটুকুনি চেয়েছি। তোমরা তো আমাদের সেটাও দাও না। তোমাদের পেট ভরা,
আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? বিড়াল বলছে, তোমাদের তো পেট ভরা, আমার পেটের খিদে তোমরা আর কি করে বুঝবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জের কথা, সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে? বিড়াল তখন বলছে যে দেখো, তোমার পেট ভরা, আমার পেটের ক্ষুধা তোমরা আর কি করে বুঝবে? তোমাদের তো পেট ভরা, তোমাদের তো খাবারের অসুবিধা হয় না, অর্থের অন্যের কোনো কিছুরই অভাব নেই। আমাদের দুঃখ দুর্দশার কথা তোমরা আর কি করে বুঝবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হবে, দরিদ্রের জন্য তোমাদের মনে কষ্ট হবে। ও বাবা, এর মধ্যে তো অগৌরব আছে, এর মধ্যে তো তোমাদের কোনো গৌরব নেই, তোমরা লজ্জা পাও এসব করতে। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া বা আমার মতো দরিদ্রের জন্য তোমাদের কষ্ট হওয়া, বাবা লজ্জার কথা, এ কথা তো সন্দেহ নেই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, একজন ব্যক্তির কথা বলছে, যে ব্যক্তি নাকি কখনো একটি অন্ধকে এক মুঠো ভিক্ষে পর্যন্ত দেয় না, সেও নাকি কোনো বড় রাজা ফাপড়ে পড়লে সারা রাতে তার ঘুম হয় না। মানে স্বজাতি মণ্ডলের কথা বলছে। বড় বড় উচ্চবিত্ত ধনী সম্প্রদায়ের মানুষরা নিজেদের মানে স্বজাতি নিয়েই ব্যস্ত। যেই ব্যক্তি যে কখনো অন্ধকে এক মুঠো ভিক্ষা পর্যন্ত দেয় না, অন্য কোনো রাজা নাকি কোনো যদি মানে চিন্তায় পড়ে, কোনো যদি সমস্যায় পড়ে, তার নাকি রাত্রে ঘুম হয় না সেই রাজার চিন্তায় চিন্তায়। এ কিরকম কথা? বিড়াল প্রশ্ন করছে। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। বিড়াল বলছে, কেউ আমাদের জন্য ব্যথিত হতে রাজি নয়, নিজের জাতির মধ্যেই পরের জন্য ব্যথিত হতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর এই কি ছি কে হইবে? এরকম কেউ হয় নাকি? ছোট লোকের দুঃখের কাতর কেউ হয়? দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে কি তুমি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে? বিড়াল প্রশ্ন করছে। দেখো, আজকে তোমার দুধটুকু আমি বিড়াল চুরি করে খেয়েছি বলে তুমি আমাকে ঠ্যাঙ্গা নিয়ে মারতে আসলে, কিন্তু আজকে যদি অন্য কেউ তোমার দুধটা খেয়ে যেত, কোনো ন্যায়লঙ্কার, ন্যায়লঙ্কার মানে কি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, কোনো শিরোমণি সংস্কৃত শাস্ত্রে পণ্ডিত, কোনো তার্কিক, কোনো বিশিষ্ট ব্যক্তি যদি তোমার দুধটা খেয়ে যেত, তাহলে কি তুমি তাকেও আমার মতো লাঠি দিয়ে মারতে যেতে? যেতে না তো, বরং জোর হাত করিয়া বলিতে, আরেকটু কি আনিয়া দিব? তবে আমার বেলায় লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য লোক বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। বিড়াল বলছে, দেখো, তুমি তো তা করবে না। তুমি তখন বলবে বরং কি, আরো দুটো কি এনে দেবো খাবার? এবার তুমি আমাকে বলতে পারো যে তারা ভীষণ ভীষণ জ্ঞানী গুণী লোক, তাহারা পণ্ডিত, বড় মান্য লোক। কিন্তু পণ্ডিত বা মান্য লোক বলিয়া কি তাহাদের ক্ষুধা আমাদের অপেক্ষা বেশি? খিদে কি বড় লোক গরিব লোক দেখে হয়? খিদা তো প্রত্যেকের কাছেই সমান। তা তো নয়। আসলে কি বলতো, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, আবার একটা প্রবাদ পেলাম আমরা। অর্থাৎ মানুষ, যে মানুষের আছে তাদেরকেই বেশি তোয়াজ করতে মানুষ পছন্দ করে, যাদের আছে, যাদের নেই মানুষ তাদের দিকে তাকায় না। দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড দাও। ছি ছি। বিড়াল বলছে, যে খেতে চায় না, যার ক্ষুধা নেই, তাকে জোর করে খাওয়ার জন্য আহ্বান জানাও, আয়োজন করো তার জন্য। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই, বিনা ডাকেই তোমার এই রাখা অন্নটা এসে খেয়ে যায়, তাকে তুমি দণ্ড দাও, মারো। ছি কমলাকান্ত, ছি। দেখো আমাদিগের দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জারও কবি হইয়া পড়ে। তখন বিড়াল বলছে, দেখো, আমাদের দিকে একটু দেখো দেখি, আমরা এডালে ওডালে, এ প্রাচীরে ও প্রাচীরে, এ বাড়িতে ও বাড়িতে সামান্য দুটো খাবারের জন্য ম্যাও ম্যাও করে বেড়াই, আমাদের দিকে তো সামান্য একটু খাবারও ছুড়ে দেয় না। না, আমাদের মধ্যেও আবার পার্থক্য রয়েছে। যদি কেউ তোমাদের পোষ্য বিড়াল হতে পারলো, তোমাদের গৃহমার্জারও হতে পারলো, তবেই না তার পুষ্টি। তার লেজ ফুলবে, গায়ে লোম হবে, রূপের ছটা দেখে তো আমাদের মধ্যেই কত কেউ বিড়াল তাদের দেখে, রূপের ছটা দেখে কবি হয়ে পড়ছে। কত সুন্দর দেখতে তাদের, কত না পুষ্টি তাদের। আর আমাদিগের দশা দেখো, বিড়াল বলছে, আর আমাদের দিকে তাকিয়ে দেখো।
আহারাভাবে উদর অর্থাৎ পেট, কৃশ অর্থাৎ রোগা শুকিয়ে গেছে, অস্থি অর্থাৎ হাড়গুলো পরিদৃশ্যমান দেখা যাচ্ছে, লাঙ্গুল বিনীত আঙুলগুলো বেঁকে গেছে, দাঁত বাহির হইয়াছে, দাঁতগুলো বেরিয়ে এসেছে, জিহবা ঝুলিয়া পড়িয়াছে। অবিরত আহারাভাবে ডাকিতেছি, অবিরত মানে কি ক্রমাগত, আহারাভাবে অর্থাৎ না খেয়ে মানে ডাকছি, ম্যাও ম্যাও করে এই ডালে ও ডালে, এই পাঁচিল ও পাঁচিলে ডেকে বেড়াচ্ছি, খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। বিড়াল বলছে আমরা তো কালো কালো দেখতে বিড়াল, আমাদের দেখে ঘৃণা করো না। এখানে কালো চামড়ার বিড়াল বলতে আসলে সমাজের সেই শ্রেণীর মানুষদের কথা বোঝানো হয়েছে যারা শ্রমজীবী, ভারতের সেই শ্রমজীবী, হতদরিদ্র, বঞ্চিত, দরিদ্র শ্রেণীর কালা আদমি যাদেরকে বলা হয়, সেই শ্রেণীর মানুষদের কথা বলছে বিড়াল, যে আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে, খাইতে দাও নাইলে চুরি করিব। বিড়াল দাবি প্রতিষ্ঠা করছে, এই পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত কিছুতে তোমাদেরও যেমন অধিকার আছে, আমাদেরও তো তেমন অধিকার আছে, খেতে দাও নাহলে চুরি করব। আমাদের কৃষ্ণ চর্ম অর্থাৎ কালো চামড়া, শুষ্ক মুখ, শুকনো মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? বিড়াল প্রশ্ন করছে। চোরের তো দণ্ড দাও, কিন্তু যে নির্দয় ব্যক্তি, যে কৃপণ ধনী, তাকে তো দণ্ড দাও না। দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? যে গরিব, যে দরিদ্র, সে আহার সংগ্রহ করছে, তাতে তাকে দণ্ড দিচ্ছ, কিন্তু যে কৃপণ ধনী, তার কৃপণতার, তার কার্পণ্যের কেন দণ্ড নেই? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর। এখানে বলেই দিচ্ছে, বঙ্কিমচন্দ্র বলছেন কার মুখ দিয়ে? বিড়ালের মুখ দিয়ে। বঙ্কিমচন্দ্র বলাচ্ছেন বিড়ালের মুখ দিয়ে যে কমলাকান্ত দূরদর্শী, যিনি ভবিষ্যৎ দেখতে পান। কারণ কি? তিনি আফিংখোর, তিনি আফিম পান করেন, আফিম সেবন করেন। আফিম সেবন করলেই কমলাকান্ত দূরদর্শী হয়ে পড়েন। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষে দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? বিড়াল বলছে, তুমিও কি দেখতে পাও না যে ব্যক্তি 500 লোকের আহার সংগ্রহ করে কুক্ষিগত করে রাখবে, সেটা কেন করবে? যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি করেও বা, যেটুকুনি তার খেয়ে উদ্বৃত্ত বা বেঁচে রয়েছে, তাহলে সেটা কেন সে দিয়ে দেবে না সকলের মধ্যে? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরিই করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। তাই বিড়াল বলছে, যদি নাই দেয়, দরিদ্র তখন কি করবে? তার নিকট চুরি করবে, কারণ এই পৃথিবীতে কেউ না খেতে পেয়ে মরে যেতে আসেনি। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থাম থাম মার্জারো পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। এতক্ষণ কমলাকান্ত কিছু বলেনি, কেবল বিড়ালের কথাগুলোই শুনছিলেন। আর তিনি বিড়ালের কথাগুলো শুনতে পারলেন না, মানে এবার কথাগুলো তার অসহ্য হয়ে লাগছে। কারণ এখানে তো কমলাকান্ত তো নিজে ধনীতান্ত্রিক বা ধনতান্ত্রিক সমাজের প্রতিনিধি, এবং কমলাকান্ত সেই সমস্ত উচ্চবিত্ত মানুষদের সাপোর্টার। বিড়াল তাদের কাছে একজন নগণ্য ব্যক্তি, এবং সেই বিড়ালই আজকে কমলাকান্তের কাছে, তার কাছে দর্পণ স্বরূপ বা সমাজের আয়না হয়ে এসেছে, যে সমাজের কি অবস্থা কমলাকান্ত দেখো, তুমিও কি বলবে না যে আমরা মানে ঠিক কাজ করছি? এবার কমলাকান্ত সহ্য করতে না পেরে বলছে, থাম থাম মার্জারো পণ্ডিতে, থামো বিড়াল পণ্ডিত, থামো তুমি, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। সোশ্যালিস্টিক মানে হচ্ছে সমাজতন্ত্রবাদীদের মতো। আসলে কি, সমাজতন্ত্র এক ধরনের সমাজের দর্শন, এই দর্শনের মতো সকলেই সামাজিক সম্পদের সমান অধিকারী। তাই বিড়াল বলছে যে তুমি এমন কথা বলছো যেন সমাজের সম্পদের উপর সবার সমান অধিকার আছে, তুমি ভারী সোশ্যালিস্টিক কথা বলছো। সমাজ বিশৃঙ্খলার মূল, তুমি কি জানো সমাজই হচ্ছে এই বিশৃঙ্খলার মূল? যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় না করিতে পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। তখন কমলাকান্ত বলছে, দেখো, যদি যার যত ক্ষমতা সে যদি ধন সঞ্চয় না করে, অথবা করেও যদি চোরের ভয়ে সেটা উপভোগ না করে, ভোগ না করে, তাহলে কি সমাজের ধন সঞ্চয় হবে? তাহলে তারা তো ধন সঞ্চয় করবে না, আর সমাজের ধন বৃদ্ধি তো হবে না, কারণ সমাজের মাথা তো তারাই। তারা যদি ধন সঞ্চয় করে তাহলে তো সমাজের ধন সঞ্চয় হবে। মার্জারো বলিল, না হইলে তো আমার কি, সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? তখন বলছে বিড়াল, দেখো, তাতে তো আমার কিছু যায় আসে না, সমাজের ধন বৃদ্ধি নিয়ে আমি কি করব? সমাজের ধন বৃদ্ধি মানে সেই ধনীর ধন বৃদ্ধি, আমার তো নয়। ধনীর ধন বৃদ্ধি হইলে আমাদের কি ক্ষতি? আমাদের তো কিছু যায় আসে না।
আমি বুঝাইয়া বলিলাম, সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। কমলাকান্ত বিড়ালকে বুঝিয়ে বলার চেষ্টা করছে, দেখো সমাজের ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি হয় না। বিড়াল রাগ করিয়া বলিল যে, আমি যদি খাইতেই না পাইতলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়াল বলছে, আমি যদি খেতেই না পাই সমাজের উন্নতি লইয়া আমি কি করব? বিড়ালকে বুঝানো দায় হইল, সে বিচারক বা নৈয়ায়িক, কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। বিড়ালকে বোঝা দায় হলো, বোঝানো দায় হলো বিড়ালকে। আসলে সে বিচারক, নৈয়ায়িক অর্থাৎ ন্যায় এবং তর্কশাস্ত্রে পণ্ডিত। কস্মিনকাল অর্থাৎ কোনো কালেই বিড়ালকে কেউ এসব বোঝাতে পারেনি, অর্থাৎ সমাজের নিচু মানুষকে সোশিয়ালিজমের ব্যাপারটা কেউ বোঝাতে পারেনি। এই মার্জারও সুবিচারক এবং সুতার্কিকও বটে, একজন সুবিচারক এবং সুতার্কিক অর্থাৎ তর্কশাস্ত্রে একজন পণ্ডিত বিড়াল। সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকারও আছে, তাই ও যে বুঝছে না এটাতে তার অধিকারও আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বললাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। তখন বলছে, দেখো তোমার না বোঝার উপর অধিকার আছে, কিন্তু একটা কথা মনে রেখো, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও না থাকতে পারে, কিন্তু ধনীদের প্রচণ্ড প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। কেন তারা ধনীর ধন চুরি করবে? মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তখন বিড়াল বলছে, ঠিক আছে, চোরকে ফাঁসি দাও, শাস্তি দাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে আরও একটি নিয়ম করো, যে বিচারক চোরকে ফাঁসি দেবেন বা সাজা দেবেন তিনি আগে 3 দিবস বা 3 দিন উপবাস বা না খেয়ে থাকবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তাতে যদি তার 3য় দিনে চুরি করে খেতে না ইচ্ছা করে তাহলে দাও, চোরকে ফাঁসি দাও, আমার কোনো সমস্যা নেই। তুমি আমাকে বাড়িতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো তো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাড়ার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিড়াল বলছে, এই তো তুমি আমাকে লাঠি নিয়ে মারতে এসেছিলে, আচ্ছা আজ থেকে তুমি পরপর 3 দিন উপবাস করে থাকো তো। 3য় দিন পর 4র্থ দিনে তোমাকে যদি নসিরামবাবু অর্থাৎ যে বাড়িতে কমলাকান্ত ভাড়া থাকে, নসিরামবাবুকেও আমরা কমলাকান্তের দপ্তরের অন্যান্য প্রবন্ধেও পাই, সেই নসিরামবাবুর ভাড়ার ঘরে অর্থাৎ যে ঘরে সমস্ত কিছু গচ্ছিত থাকে, বলা যেতে পারে সমস্ত আনাজপাতি রাখা থাকে, সেই ভাড়ার ঘরে তোমাকে যদি না পাওয়া যায় তাহলে তুমি আমাকে পরে ঠাঙা দিয়ে মেরেও আমি কিচ্ছু বলবো না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। বিজ্ঞ লোকের মতো কি, বিজ্ঞ লোক বা জ্ঞানী লোক যখন কোনো তর্কে পারে না তখন উপদেশ প্রদান করে। কমলাকান্তও যেন এখন উপদেশ প্রদান করতে উদ্যত হলো। আমি সেই প্রথানুসারে মার্জারিকে বলিলাম, এই সকল কথা নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তখন বলছে, দেখো এসব তুমি বাজে কথা বলছো, এসব কথা বলো না, এসবের আন্দোলনেও পাপ আছে, জানো তো এসব করা উচিত নয়। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তখন উপদেশ দিচ্ছে কমলাকান্ত, দেখো এসব দুশ্চিন্তা তুমি করো না, বরং তুমি এসব চিন্তা ছেড়ে দিয়ে ধর্মের কাজে মন দাও। তুমি যে পরোপকার পরম ধর্ম বলছো, পরের উপকার করো, ধর্ম কাজে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। তখন কমলাকান্ত বলছে, তোমাকে আমি, তোমার যদি জ্ঞান বৃদ্ধি করার আরও ইচ্ছে থাকে তোমাকে আমি কি দিতে পারি, নিউম্যান এবং পার্কারের গ্রন্থ দিতে পারি। কে এই নিউম্যান পার্কার? জন হেনরি নিউম্যান ছিলেন 19 শতকের ইংল্যান্ডের একজন ক্যাথলিক ধর্মগুরু। অন্যদিকে থিওডর পার্কার ছিলেন আমেরিকার একজন ধর্মতত্ত্ববিদ। সামাজিক আন্দোলনের সঙ্গে তারা গভীরভাবে যুক্ত ছিলেন। কৃতদাস আইনের বিরুদ্ধে তারা লড়াইয়ের ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছেন এবং তাদের বিখ্যাত ধর্ম নিয়ে গ্রন্থ রয়েছে। তাই কমলাকান্ত বলছে, দেখো তুমি তো ধর্মাচরণে মন দাও, তাহলে তোমাকে আমি নিউম্যান এবং পার্কার এই 2 বিখ্যাত ধার্মিকের গ্রন্থ দিতে পারি। ধর্মের প্রকৃত কারণ ব্যাখ্যা সব তুমি ওখানে পাবে, পড়বে তুমি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। তখন কমলাকান্ত বলছে, আর তুমি যদি চাও তাহলে কমলাকান্তের দপ্তর আমি লিখছি, সেটাও তোমাকে আমি দিতে পারি। আর কিছু না হোক বা না হোক, আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। কমলাকান্ত এটাও বলে দিচ্ছে, দেখো আর কিছু বুঝতে পারো কি না পারো জানি না, আফিমের যে কি মহিমা, আফিম গ্রহণ করলে বা আফিম সেবন করলে যে মানুষ কোথায় তার চিন্তা শক্তি উন্নীত করতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। এক্ষণে সস্থান গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। আচ্ছা এখন তাহলে যাও, নিজের সস্থানে ফিরে যাও যেখান থেকে এসেছিলে। প্রসন্ন কাল কিছু ছানা দেবে বলেছে, জলযোগ অর্থাৎ ব্রেকফাস্টের সময় এসো, উভয় ভাগ করে খাবো।
অদ্য আর কাহারও হাড়ি খাইও না, বলছে আজকার কিন্তু হাড়ি থেকে কারো চুরি করো না, তার কারোর হাড়ি ফাঁকা করো না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার অর্থাৎ আবার এসো, এক সরিষা ভর আফিঙ্গ দিব, এক সর্ষের পরিমাণ একদম ক্ষুদ্র পরিমাণ আফিম তোমায় দেব, তাহলেই দেখবে তোমার ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে। মার্জারও বলিল, আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করিয়া যাইবে। তখন বলছে না না, আফিমের খুব বেশি প্রয়োজন নেই, তবে হাড়ি খাওয়ার কথা তা ক্ষুধা অনুসারে বিবেচনা করব। মার্জারও বিদায় লইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। বিড়ালকে তিনি কি বললেন? বিড়ালকে চিন্তা ত্যাগ করে ধর্মাচরণে মন দেওয়ার পরামর্শ দিলেন। বিড়াল কমলাকান্তের সমস্ত কথা শুনে নিজের অবস্থানে অনড় থেকে উত্তর দিয়েছে যে ভবিষ্যতে তার চুরি করা নির্ভর করবে তার খিদের চাহিদার ওপর। কমলাকান্ত অবশ্য এই উপদেশদানে আত্মতৃপ্তি লাভ করলেন। তিনি মনে করলেন যে একটা পতিত আত্মা অর্থাৎ বিড়ালকে অন্ধকার থেকে আলোতে আনতে পেরেছেন, তার জীবনের কিছু উন্নতি করলেন, পরোপকার তিনিও আজকে করলেন। কিন্তু আসলেই কি বিড়াল অন্ধকার থেকে আলোতে আসলো, নাকি সমাজের আয়না নিয়ে এসে কমলাকান্তের কাছে এসে সমাজকে চিনতে শেখালো কমলাকান্তকে? কমলাকান্ত অন্ধকার থেকে আলোতে আসলো, যে সমাজের কি রূপ সেটা সে বুঝতে পারলো। এটা তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আসলে কমলাকান্ত তো প্রথমেই বললাম যে বঙ্কিমচন্দ্রের বিপরীত সত্তা, বঙ্কিমচন্দ্রের মধ্যে যে সদ্গুণগুলো রয়েছে তার সমস্ত বিপরীত নির্গুণ দিয়ে তিনি কমলাকান্তকে সাজিয়েছেন, এবং কমলাকান্ত আফিমের নেশায় সমাজের এই সমস্ত বাস্তব চিত্রগুলোকে নিজের মধ্যে প্রত্যক্ষ করতে পারে, আত্ম উপলব্ধি করতে পারে। আসলে কমলাকান্ত ওরফে বঙ্কিমচন্দ্র তো একজন সরকারের কর্মচারী ছিলেন, সরাসরিভাবে তিনি সরকারের এই সমস্ত নীতিবিরুদ্ধ কাজগুলোকে অবমাননা বা বলা যেতে পারে আক্রমণ করতে পারতেন না, যার কারণে কমলাকান্তের চরিত্রের মধ্যে থেকে তিনি এই চরিত্রের সৃজন করে এই সমস্ত দিককে আমাদের সামনে তুলে ধরলেন আমাদের কাছে। এটি একটি বলা যেতে পারে সমাজ সমস্যামূলক প্রবন্ধ শ্রেণীর অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটা পড়ে তোমাদের কেমন লাগলো, বা এই প্রবন্ধটার মূল নির্যাস তোমরা কি বুঝতে পারলে? কেমন লাগলো এই আলোচনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং অন্য কোন আলোচনা তোমাদের প্রয়োজন অবশ্যই কিন্তু সেটাও লিখে জানাও। আজকের এই আলোচনার মাধ্যম থেকে আমরা জানতে পারলাম সমাজের শোষিত এবং নিপীড়িত শ্রেণীর মানুষেরা কিভাবে সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের থেকে বঞ্চিত। তারা চাইছে কাজ করতে, তারা চাইছে তাদের যোগ্য অধিকারটুকু গুছিয়ে নিতে, কিন্তু সমাজের কিছু অত্যাচারী শোষিত বা সমাজের কিছু অত্যাচারী শোষক শ্রেণী তাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করছে। বিড়াল আজ এখানে সেই নিপীড়িত শোষিত শ্রেণীর প্রতিনিধি হয়ে আমাদের সামনে উঠে এসেছে। কমলাকান্ত নিতান্তই বিড়ালকে কিন্তু একজন সাধারণ বিড়ালের চোখে দেখেননি। যখন তিনি দিব্য কর্ণ প্রাপ্ত হয়েছেন তখন বিড়ালের আসল বক্তব্য তিনি বুঝতে পেরেছেন, এবং বিড়াল কি বোঝাতে চেয়েছে সমাজের সেই হতদরিদ্র শ্রেণীর প্রতিনিধি হয়ে তা আমাদের কাছে সুস্পষ্ট করে তুলেছেন স্বয়ং বঙ্কিমচন্দ্র। সমাজের একটা কলুষিত দিককে এই প্রবন্ধের মধ্যে আমরা ফুটে উঠতে দেখলাম, যেখানে সমাজের শোষক শ্রেণী কিভাবে সমাজের দরিদ্র, সমাজের নিপীড়িত শ্রেণীর উপর অত্যাচার করে তাদের অংশটুকু থেকে তাদের বঞ্চিত করছে, এবং তাদেরকেই সমাজে নিপীড়িত পদদলিত করছে। সেই চিন্তাধারাটাই আমরা বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধের মধ্যে ফুটে উঠতে দেখলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং তোমাদের অন্য কোনো আলোচনার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের কোনো আলোচনায়, দেখা হচ্ছে নতুন আলোচনায়। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। টাটা সবাইকে।